আপনি তরুণের বুড়া মানুষের যন্ত্রণা আপনি বুঝতে পারবেন না। কয়েকদিন পরে সমন্বয়করা বললো আমরা আর সমন্বয়ক থাকবো না, আমরা এখন সবাই এনসিপি হয়ে যাব। এক দল থেকে আসলে অন্য দলে আসলে অ্যাডাপশনটা হয় না। তা আসলে রাজনীতি একটা আদর্শিক বিষয়, এবং এত বছর পরে আমি 18 সনে যোগদান করার পর যেটা মনে হচ্ছে যে পাপি ওয়াজ রাইট। আপনি যদি আদর্শিক রাজনীতি করতে চান, আপনার যে অ্যাডাপশনটা হয় এটা অন্য দলে এসে এক গাছের ছাল অন্য গাছের বাকল হওয়া যায় না, এটা হলো বাস্তবতা। আর দ্বিতীয় যে জিনিসটা আছে, আপনি যদি খুব তাৎক্ষণিক বাজার করতে চান, মার্কেটিং করতে চান, ব্র্যান্ডিং করতে চান, আসে না। মনে করা হয় যে এই মুহূর্তে এই জিনিসটি আমাদের করা দরকার। এখন নির্বাচনের সময়ে যে পরিবেশ পরিস্থিতি এখন এই মুহূর্তে চলে গেছে, আপনি দেখুন যে গত সেই প্রথম থেকে এ পর্যন্ত আমরা দেখলাম যে সারা বাংলাদেশ ইনুসময়। ইনুসের বাইরে চাঁদ নাই, তারকা নাই, চন্দ্র নাই, সূর্য নাই, কিচ্ছু নাই, আলো বাতাস চারিদিকে গেল। এরপর হঠাৎ করে চলে আসলো সমন্বয়ক, এই বড় বড় নেতা, পাহাড়ের মতো এক একটা নেতা। আমার কাছে মনে হয় যে এই মানে জুলিয়াস সিজার, এই নেপোলিয়ন বোনাপার্ট, এরা কোথায় ছিলেন? আমাদের বাংলা মা এরকম মহাবীর ধারণ করেছেন 30 বছরের নিচে যাদের বয়স, টকবকে তরুণ, তারা আমাদের চোখে এক একটা বিরাট বিরাট শাপলাকুলি ফুটিয়ে দিল। আমরা ভাবলাম, অবাক হয়ে ভাবলাম যে বললেন যে তোমরা যে আমাকে বড় মনে করেছিলে, আমি আসলে বড় না, এরাই হলো বড়, ওরা হলো আমাদের মাস্টার মাইন্ড, আমাকে এরা নিয়োগ দিয়েছে। ভালো কথা। আমরা ইউনূস সাহেব বিশ্ব শান্তির যে রাষ্ট্রদূত, সেই বিশ্ব শান্তির রাষ্ট্রদূতের কাছ থেকে চোখ ফিরিয়ে সমন্বয়কদের কাছে চোখ ফেরালাম। আচ্ছা, সমন্বয়কের পরে চোখ ফেরার পর কয়েকদিন পরে সমন্বয়করা বললো আমরা আর সমন্বয়ক থাকবো না, আমরা এখন সবাই এনসিপি হয়ে যাব। ভালো কথা, যেহেতু তারা আমাদের নেতা, আমরা যা বলেছে আমরা সেই অনুযায়ী সবাই মাইক্রোস্কোপ লাগিয়ে সে এনসিপিতে নজর দিলাম। তো তারা যা বললো আমরা বিশ্বাস করলাম। যারা আসলো আমরা জিজ্ঞাসা করলাম না যারা কোথায় ছিল, বাড়ি কোথায়, কি করেছে, আমরা শুধু বলেছে নেতারা বলেছেন, এ যুগের বোনাপার্টরা বলেছেন, আমরা সেটা বিশ্বাস করেছি। এরপরে হঠাৎ করে দেখলাম যে এই গোলাম পারওয়ার তিনি বলে বসলেন যে মানে ছেলে হয়ে বাপের সাথে পাঙ্গা নিও না, বা এই ধরনের কিছু একটা। এনসিপির যারা ছেলে বা সমন্বয়ক, এদের বাপ হলো জামাত। তো ভালো কথা, আমরা সেটাও মেনে নিলাম। ছেলেরা বললো যে না, তোমরা আমাদের বাপ না, তোমরা আমাদের বাপ না, আমরা নিজের পায়ে আমরা দাঁড়িয়েছি, আমরা কিচ্ছু করিনি, মানে আমরা জামাতের কথা মতো কিছু করিনি, আমরা নিজেদের মতো নিজে করেছি। এখন পরে চিন্তা করলাম যে আমরা বোকাশোকা মানুষ, বাপ ছেলের এই সমস্ত ঝগড়াঝাটির মধ্যে না জড়ানি ভালো। তো এভাবে চললো, বেশ কিছুদিন চললো। চলার পরে এরপরে আর একটা প্রেক্ষাপট তৈরি হলো, চারিদিকে শুধু জামাতময়, একজন টাটকা অলি আর একজন জিন্দা অলি, মানে এরকম অলি আল্লাহতে মানে ভরে গেল। একজনের কথা মতো সূর্য থেমে যায়, আরেকজনের কথা মতো চন্দ্র ওঠে, তারপরে আরেকজনের কথা মতো সে বলে যে আমি যখন দাঁড়িয়ে থাকি ফেরেশতা তাদেরকে পাহারা দেয়, আল্লাহ স্বয়ং তাদেরকে রক্ষা করে। আর জান্নাতের টিকিট, ও মাই গড, আমি তো আর কয়দিন এভাবে চললে জান্নাতের টিকিটের জন্য আমিও, আমাদের মেজর আক্তার জান্নাতের টিকিটের কাজনে চলে গেছে। এটা চারটিখানি কথা না তো, এত জীবন, সারা জীবন যে কাজগুলো করছে, জান্নাতের টিকিট ইজ সো পাওয়ারফুল যে কর্নেল অলির মতো মানুষ। তারপর সে যারা বন্দুক চালানো, আমরা তো মুখ সোফা চালাই, মুখ চালাই আর কলম চালাই, যারা বন্দুক চালায় ভেরি ডেঞ্জারাস। তাই বন্দুক চালানো মানুষ, তারা বন্দুক রেখে জান্নাতের টিকিটের পিছনে ছুটছে। এমনও তো আমরা শুনেছি যে প্রার্থী বলেছেন যে ভোট দিলে উমরা করতে পাঠাবেন। যাই হোক, আপনি তরুণের বুড়া মানুষের যন্ত্রণা আপনি বুঝতে পারবেন না। তো এখন এই বুড়া মানুষরা, বড় বড় বুড়া মানুষ যারা যৌবনে বন্দুক চালিয়েছে, তারা এখন যাকে বলা হয় এই জান্নাতের ওখানে চলে গেছে। আমি প্রেক্ষাপটগুলো বর্ণনা করতেছি গত 16 মাসে কী হলো। আচ্ছা, জান্নাত গেল, জান্নাতের পরে চলে আসলো জানাজা। আমাদের দেশের রাজনীতি যে জানাজা কেন্দ্রিক হতে পারে, জানাজা একটা দেশের ইতিহাস, কৃষ্টি, কালচার, একটা মানুষের ব্যক্তিত্ব নতুন করে দিতে পারে, এটা মরহুম ওসমান হাদি না হলে আমরা বুঝতে পারতাম না। জানাজা আসলো। তো এখন জানাজা আসলো, জানাজার পরে আসলেন তারেক রহমান সাহেব। এখন সারা বাংলাদেশে শুধু আকাশে বাতাসে তারেক 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 তারেক, আর বিএনপি ছাড়া বাংলাদেশে কোনো রকম শব্দ নাই। তার কাছে আকাশ আসে, তার কাছে বাতাস আসে, পাহাড় আসে, নদী আসে, সমুদ্র আসে। বাংলাদেশের সব মানুষ শুধু তারেক রহমান সাহেবের দরবারে হাজিরা না দেওয়া পর্যন্ত কারো ইজ্জত থাকছে না, কারো বংশ ঠিক থাকছে না, কারো মান মর্যাদা ঠিক থাকছে না, এবং সে ঘুমাতে পারছে না। তো এই যে একটা অবস্থা, তোলপাড় অবস্থা, আমি বলছি এই তোলপাড় অবস্থার মধ্যে কি হয়েছে আপনি যদি দেখেন, যে প্রেক্ষাপটগুলো বললাম গত 17 মাসে অ্যাটলিস্ট বললাম 6টি ঘটনা, আর 6টির প্রেক্ষাপটে
দৃশ্যমান হয়নি, কিন্তু এরকম আরও পর্দার আড়ালে 100টি ঘটনা ঘটেছে। ফলে আমরা আনপ্রেডিক্টেবল, গত 17 মাস যাবত আনপ্রেডিক্টেবল। সেই আনপ্রেডিক্টেবলের অবস্থার কারণে মিয়া গোলাম পারওয়ার তিনি মনে করছেন যে শুধু জান্নাতের টিকিট দিয়ে হবে না, আওয়ামী লীগকেও লাগবে, আওয়ামী লীগকে লাগবে। এখানে কোনো নীতি নৈতিকতা নাই, এখানে কোনো কিছু নাই। এখন তাকে নির্বাচনে এই মুহূর্তে যে ডিফিকাল্টিসগুলো তিনি দেখছেন, সেই ডিফিকাল্টি থেকে বাঁচার জন্য তার কাছে মনে হচ্ছে এটা কৌশল না, এটা তার জন্য একটা ভ্যানগার্ড। আওয়ামী লীগের ভোট তার লাগবে এবং ওই জন্য ওই কথাগুলো বলেছেন। এখন দেখার বিষয় যে আওয়ামী লীগের যারা সারা জীবন জামাতকে ঘৃণা করেছে, জামাতের বিরুদ্ধে যুদ্ধ করেছে, রাজাকার আলবদর, এবং এই রাজাকারের নাতিপুতি গালি দেওয়ার জন্যই তো শেখ হাসিনার পতন হলো। এখন এই যে মিয়া গোলাম পারওয়ারের যে এই যে মধু মেওয়ার লোভ, বা মানে তিনি যে অফার করলেন, কামন আমার কাছে আসো এবং একসাথে দুটো